সকল দর্শক শ্রোতৃমণ্ডলী সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং সবাই এই পরিস্থিতিতে যতটা ভালো থাকা যায় আশা করি ভালো আছেন, ভালো থাকবেন। একটু আকাশের দিকে তাকালে, আমি এই স্টুডিওতে যখন আসছিলাম অঝোরে বৃষ্টিপাত হচ্ছে। এই অঝোরে বৃষ্টিপাত আমার কেমন যেন মনে অন্য একটা মনের অবস্থাটা অন্যরকম হয়ে যাচ্ছিল। আমি একটা ইংরেজি কথা মাথায় চলে আসছিল, যে অন্য একটা ফিলিংস হচ্ছিল। আমি এখানে ফিলিং কথাটা ব্যবহার করতে চাই না, মনের অবস্থা বর্ণনা করছিল। এই অঝোরে বৃষ্টিপাত শুধু আকাশ থেকে হচ্ছে তা নয়, আমাদের হৃদয়েও হচ্ছে, আপনার হৃদয়ে হচ্ছে। যারা এখানে দর্শক শ্রোতৃমণ্ডলী আছেন, পশ্চিমবঙ্গের সব মানুষ, ভারতবর্ষের সমস্ত যুবক যুবতী, তাদের মনেও ঠিক এই অঝোর ধারায় বৃষ্টিপাত হচ্ছে। আমি এই অনুষ্ঠানে একদম স্পেসিফিক্যালি শুধু মেডিকেল টপিকস নিয়ে কথা বলি কেন? কারণ কেমন আছেন, ভালো থাকুন বলে এই যে অনুষ্ঠান, এটা মেডিকেল টপিক্সের ওপর। এবং আমি একজন প্র্যাকটিসিং ফিজিশিয়ান, প্র্যাকটিসরত ডাক্তার, আমার কাজই তাই। এবং কি করে মানুষকে অসুখ বিসুখ এবং সুস্বাস্থ্যের ব্যাপারে পরামর্শ দিতে পারি, এটাই আমার কাজ এখানে, এর বাইরে কিছু নয়। কিন্তু এর বাইরেও আমরা সবাই, আপনি, আমি, যে ছেলেটি আমার বন্ধু এই ভেতরে বসে আছে, মানে এইসব নানা রকম যন্ত্রপাতি নিয়ে এইসব নিয়ন্ত্রণ করবার জন্য, সে স্টুডিওতে অন্য সবাই যারা হেল্প করেছে, যেভাবে আমি এসেছি, এই সবাই মানুষ, সবার হৃদয় আছে, সবার একটা বোঝবার মতো ব্রেন আছে, বুদ্ধি আছে। 3 দিন কি 4 দিন আগে পশ্চিমবঙ্গে আরজি কর হসপিটালে যে নক্কারজনক ঘটনা ঘটেছে, এবং তাতে আমরা সবাই এত ব্যথিত, এত দুঃখিত, এত উদ্বেলিত হয়েছি যে যখন এই প্রবল ঝড়ো ঝড়ো বৃষ্টিপাত আসার সময় দেখছি কলকাতায় হচ্ছে, আমার মনে হচ্ছে যেন আমার হৃদয়ও তার সাথে সাথ দিচ্ছে। সত্যি সত্যি এই বৃষ্টি, এই কান্না, এর থেকে প্রতিবাদ, এর থেকে প্রতিরোধ, তা আরো দৃঢ় হোক এবং অপরাধী শাস্তি পাক, এবং খুব তাড়াতাড়ি পাক। এর মধ্যে যেন অন্য কোনো রকম রাজনীতি কেউ খুঁজতে যাবেন না। রাজনীতির ঊর্ধ্বে উঠে সমস্ত পশ্চিমবঙ্গবাসী তথা যারা আমাদের তরুণ প্রজন্ম, তরুণী প্রজন্ম, তাদের সবার জন্য আমাদের এই আশা এবং এই ভরসাও বটে। এবার আমি আমার বক্তব্যে ফিরে যাব, যেটা গতদিন আলোচনা করছিলাম। এইটুকুনি কথা না বললে নয়, একজন মানুষ হিসেবে আমি আমার কর্তব্য থেকে তা না হলে চ্যুত হতাম, সেই কারণের জন্য আমি এটা বলে নিলাম। তো আপনারা লক্ষ্য করবেন যে গতদিন আমি কথা বলেছিলাম, গত ইনফ্যাক্ট 3 সপ্তাহ ধরে পেটের রোগের সাথে হার্টের রোগের সম্পর্ক, এই টপিক নিয়ে কথা বলছিলাম। প্রচুর মানুষ ফোন করেছেন, অনেকে খুব অবাক হয়ে জিজ্ঞেস করছেন যে এরকম তো কখনো শুনিনি যে পেটের রোগ থেকে হার্টের রোগের মানে সূত্রপাত হতে পারে। আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, কিন্তু যেটা বলিনি সেটা হলো শুধু হার্টের রোগ নয়। আগেকার দিনে একটা প্রচলিত প্রবাদ, হিন্দিতে বলে কাহাট আছে, যে পেট ঠিক থাকলে সমস্ত কিছু ঠিক। কথাটা খুব একটা অতিশয়োক্তি নয়। ইনফ্যাক্ট ওই যে হার্টের ব্যাপারটা যদি বাদ দিয়ে দিই, আমাদের নার্ভাস সিস্টেম অর্থাৎ ব্রেনের সাথে আমাদের এই পেটের দারুণ সম্পর্ক। এবং এখনকার দিনে এটা প্রায় প্রমাণিত হয়েছে যে কিছু কিছু নার্ভের রোগ, যেগুলোকে আমরা ডিজেনারেটিভ ডিজিজ বলি নার্ভের, সেগুলোর সাথেও পেটের রোগের সম্পর্ক। ব্যাপারটা একটু মানে শক্ত
বড় বেশি টেকনিক্যাল, আমি খুব সোজা করে বলবার চেষ্টা করি, যাতে আপনারা যাদের সায়েন্সের ব্যাকগ্রাউন্ড নেই তারাও একটুখানি বুঝতে পারেন। দেখুন, পেটকে না আমরা পড়বার সময়, মানে তার ইংরেজি হচ্ছে জিইউটি, গাট। পেটের এমনি বাংলা তো বেলি, ওইটা মাথায় রাখবেন না। গাট মানে ওই অন্ত্রটাকে বোঝাচ্ছে। তো গাট, আর এই মাথায় যেটাকে, সেটাকে সবাই জানি আমরা ব্রেন বলে। এবার জিবিএ বলে একটা কথা আছে, মানে গাট ব্রেন এক্সিস। সোজা করে বোঝবার জন্য ব্যাপারটা হলো, এই পেটের সাথে ব্রেনকে সংযুক্তিকরণের জন্য একটা অক্ষ আছে। অক্ষ কথাটা আবার একটু শক্ত হয়ে গেল। অক্ষ মানে হচ্ছে, ধরুন একটা ইলেকট্রিক্যাল সার্কিট আছে, কানেক্ট করার জন্য একটা তার দিয়ে কানেক্ট করা আছে, এরকম ভাবে ভাবতে পারেন। এবং এই যে যোগাযোগের মাধ্যম, এটা কিন্তু আপনি যখন খাচ্ছেন তখনও চালু আছে, যখন খাচ্ছেন না তখনও চালু আছে, যখন ঘুমাচ্ছেন তখনও চালু আছে, যখন খুব জোরে দৌড়চ্ছেন তখনও চালু আছে, যখন কিচ্ছু করছেন না, একটা সিনেমা দেখছেন বা কারুর সাথে খুব ভালো লাগে এরকম বাক্যালাপ করছেন, এই আমি টিভিতে আপনাদের সঙ্গে আলোচনায় আছি, যে কোনো সময়, সব সময় কিন্তু গাট ব্রেন অ্যাক্সিস চালু আছে। তাহলে এইটুকুনি কথা থেকে তো কোনো জায়গায় পৌঁছানো গেল না যে চালু আছে তো আমার কি, চালু থাকুক। আমার কি বলতে গেলে তখন আসবে এই চালু থাকার, তাহলে নিট ফলটা কিভাবে আমাদেরকে এফেক্ট করছে। মূলত এন্ডোক্রিন সিস্টেম, নার্ভাস সিস্টেম আর ইমিউনোলজিক্যাল সিস্টেম, এই তিনটে সিস্টেম হচ্ছে গাট ব্রেন এক্সিসের ফলশ্রুতি। অর্থাৎ আমাদের পেটের সাথে ব্রেনের সংযুক্তিকরণ থাকার ফলে আমাদের তিনটে সিস্টেম, যেটা একদম আমাদের বেঁচে থাকার জন্য জরুরি, সেই তিনটে সিস্টেমই ভালো থাকবে কি খারাপ থাকবে, রোগগ্রস্ত থাকবে না সুস্থ থাকবে, সেটা নির্ভর করে। সেই তিনটে সিস্টেম একটু আগে বললাম, আর একবার বলে নিই। একটা বললাম এন্ডোক্রিন সিস্টেম। এন্ডোক্রিন সিস্টেম মানে হচ্ছে ওই যে আমাদের ধরুন এই ডায়াবেটিস মেলিটাস রোগের নাম লোকে জানেন, ওই জন্য আমি এন্ডোক্রিনের সাথে, যাতে লোকে বুঝতে পারেন ওই জন্য বোঝাচ্ছি আর কি। থাইরয়েডের রোগ অনেকে হয়, অনেকে থাইরয়েডের ওষুধ খান, ওই এন্ডোক্রিন সিস্টেমের সাথে যুক্ত। নার্ভাস সিস্টেমের সাথে কিরকম, এই বয়স হয়ে গেলে লোকে একটু ভুলে ভুলে যাচ্ছে, এই হাত এরকম করে কাঁপছে, ঘাটটা এরকম করে নড়ছে, কিছুক্ষণ পরেই কি বলেছিলাম ভুলে যাচ্ছি, নানা রকম অ্যালঝাইমার্স থেকে নানা রকম গাল ভরা নাম আছে বিভিন্ন রোগের। তো ওই বিভিন্ন জার্গান দিয়ে আমি ওটাকে ভারাক্রান্ত করে আরো ব্যাপারটাকে শক্ত করতে চাইছি না। সোজা কথা, নার্ভের অনেক রোগ আমাদের পেটের সাথে কিন্তু তার যোগ আছে। কিভাবে আছে পরে বলছি। তাহলে একটু আগে বললাম এন্ডোক্রিন, তারপর বললাম নার্ভের সিস্টেম, এরপর আসবো ইমিউনিটি সিস্টেম। ইমিউনিটি সিস্টেম সম্পর্কে দেখুন, আমাদের সবার এরকম ধারণা যে ওর ইমিউনিটি খুব ভালো, ওই জন্য ওর অসুখ বিসুখ হয় না, ওর জ্বর জারি হয় না। আর গত এই 4-5 বছর ধরে আমাদের এই ব্যাপারে যে নতুন অভিজ্ঞতা, মানে আমি পোস্ট কোভিড পিরিয়ডের কথা বলছি, আমরা শুনে এসেছি যে কোভিড রোগটা যারা ইনেট ইমিউনিটি যাদের আছে তাদের কোভিড রোগ অত ক্ষতি করতে পারে না। আবার এটা শুনেছি কোভিডে প্রচুর মানুষের ক্ষতি হয়েছে কারণ তাদের ইমিউনিটি কমে গেছিল বা ইমিউনিটি কম ছিল। এই ইমিউনিটি কথাটা শুনেছি না, এরকম আপনার ইমিউনিটি কিরকম থাকবে সেটাও আপনার পেট কিন্তু নির্ধারণ করে বা নির্ণয় করে। অর্থাৎ এই যে গাট ব্রেন এক্সিসের কথা বলছি, এটা তাহলে কিভাবে আমাদের এফেক্ট করছে না, এই তিনটে সিস্টেম দিয়ে, নার্ভাস সিস্টেম দিয়ে, আমাদের এন্ডোক্রিন সিস্টেম দিয়ে এবং আমাদের ইমিউনিটি সিস্টেম দিয়ে। আমি তিনটে সিস্টেমই মানে লোককে জাস্ট বোঝাবার জন্য কয়েকটা ছোট ছোট উদাহরণ দিলাম, এবং এই উদাহরণগুলো মাথায় রাখলে মোটামুটি বুঝতে পারবেন যে পেট ঠিক রাখা কতটা জরুরি। আমি আসল এবার পেটের আলোচনায় যাব, তার আগে এই যে আমাদের
গাট ব্রেন এক্সিস, এই ব্যাপারে একটু গৌরচন্দ্রিকা করে নিলাম এই কারণের জন্য এর পরে যে আমি আলোচনায় যাব সেই আলোচনা এইটা মাথায় না থাকলে আমি যাই বলি না কেন, যারা একটু বুঝতে চাইছেন, এই যে বুঝতে চাওয়ার ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কারণের জন্য যে বেশিরভাগ মানুষ, এবং তারা ঠিক করেন, তারা ভাবেন যে আমার কাছে একটা টিভির স্ক্রিন রয়েছে, আমার হাতে একটা রিমোট রয়েছে, এত ভজকট ব্যাপারে আমি কেন মাথা ঘামাতে যাব, একটা ভালো গান শুনবো, নাচ দেখবো বা পলিটিক্যাল অ্যানালিসিস দেখবো, যেটা কিনা তারা তাদের দিক দিয়ে একদম রাইট। আমার এখানে যে আমি প্রতি সপ্তাহে একটু একটু করে এই খুব শক্ত টপিক নিয়ে একটু একটু করে আলোচনা করি, এর পেছনে আমার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো এই যে মানুষের মধ্যে অসুখ বিসুখ সম্পর্কে যে পুরনো সব ধারণা আছে, যার মধ্যে এখন 75% ভুল বলে প্রমাণিত হয়েছে, ওই ভুল ধারণার উপর নির্ভর করে যদি মানুষ এখনো চলতে থাকে এবং ঠিক ব্যাপারটা নিজেরা না জানে, তাহলে সব থেকে ক্ষতি তাদের নিজেদের হয়। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তারপরে আসল আলোচনা যাচ্ছি। আপনি আপনার বাড়িতে যেখানে বসে দেখছেন, দেখুন চারপাশে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে দেখবেন 90% ক্ষেত্রে এখন এই যুগে কারুর গলব্লাডারটা কাটা গেছে, নেই, কারুর অ্যাপেন্ডিক্সটা কাটা গেছে, কারুর অন্য কোনো একটা অপারেশন হয়েছে, বা কেউ সারা জীবন ধরে ভুগছে নানা রকম অসুখে, তার গলা দিয়ে নল দিয়ে এন্ডোস্কোপি, আমরা ইউজিআই এন্ডোস্কোপি বলি, বা মলদ্বার দিয়ে নল দিয়ে আমরা কলোনোস্কোপি বলি, এইসব করাই হচ্ছে, এদিক ওদিক ঘুরছে, ওষুধপত্র খাচ্ছে, কাজ হচ্ছে বা হচ্ছে না, বলা হচ্ছে তোমার ওই স্টমাকের মধ্যে ওই একটা আলসার মতো আছে, কিরকম ঘা ঘা মতো আছে, এই অসুবিধা আছে, সেই অসুবিধা আছে। লোকে কনফিউজড, পারপ্লেক্সড, মানে এর মানে হচ্ছে লোকে কি করবে বুঝে উঠতে পারছে না এবং ভীত। তো সেই জন্য পুরো জিনিসটা সম্পর্কে সামান্য একটু ধারণা থাকলে না, নিজে অ্যানালিসিস করতে পারবে যে ঠিক কি হয়েছে, কি করলে ঠিক হবে। এই সামান্য কাজটা আপনারা যাতে করতে পারেন তার জন্য কিছু ইনপুটস লাগে, সেটা আমি চেষ্টা করছি বারবার বলে। এই একবার বললে এটা হয় না, মানে আমিও যদি একবার আমাকে কেউ নতুন কোনো একটা সাবজেক্ট বলে, হয়তো আমি সেটা তখনই গ্রহণ করতে নাও পারতে পারি, তো সেই জন্য বারবার বলছি। তো সেই কারণের জন্য প্রথম যে আমার দিক দিয়ে যেটা করণীয়, এটা বোঝানো যে এই ব্রেন, এই যে এক্সিসটা আছে, এটা থেকে যে ব্রেনের যে অসুবিধাগুলো হয়, যেটা এই যে তিনটে মূল চ্যানেল দিয়ে আমাদের ক্ষতি করতে পারে বা লাভ করতে পারে, যেটা বললাম, আমি নার্ভাস সিস্টেমের কথা বললাম, আমি ইমিউনিটি সিস্টেমের কথা বললাম, আমি এন্ডোক্রিন সিস্টেমের কথা বললাম, এই তিনটে সিস্টেমের কথাই আমি বললাম। তো এই তিনটে সিস্টেম কিভাবে ভালো থাকবে এবং পেটের সাথে সম্পর্কটা কিভাবে, এবার সেইটা এখন আমি এক্সপ্লেন করছি। দেখুন, যখন আপনি সবাই জন্মেছিলাম না, প্রথম যখন মায়ের দুধ পেলাম, তখন মায়ের কাছ থেকে আমরা সবাই দুধ হিসেবে প্রথম যেটা পেয়েছি সেটা দুধ ছিল না, সেটা একটা ওষুধ ছিল, তাকে কোলোস্ট্রাম বলে। ওটা দুধ নয়, কিন্তু আমরা তো খুব ছোট্ট ছিলাম তখন, তো বুঝিনি। ওই যে ওষুধটা, ওটা হলো মিক্সচার অফ ইমিউনিটি প্রডিউসিং সাবস্টেন্সেস। সেটা কিরকম ব্যাপার? সেটা হলো খুব কম পরিমাণে, ধরুন ফল ফুলের যেমন বীজ দিলে ছোট্ট বীজ থেকে বিরাট বড় মহিরুহ তৈরি হয়, তেমনি ওই ছোট ছোট খুব কম পরিমাণে দেহের মধ্যে, আমাদের ইন্টেস্টাইনের মধ্যে বন্ধু ব্যাকটেরিয়া তৈরি করবার উপকরণ দিয়ে দেওয়া হলো। একটা ছোট্ট এক্সাম্পল দিলে বোঝা যাবে। ধরুন দই পাতবার জন্য সাজা দিতে হয় না, রাত্রিবেলা সাজা দিয়ে আপনি দইটা একটু গরম করে ফুটিয়ে রেখে দিলেন, সকালবেলা দই জমে সুন্দর খাওয়ার মতো উপযুক্ত হলো। ঠিক তেমনি এটা ওই সাজা ঢুকিয়ে দেওয়া হলো। সারা জীবন
আমাদের ইমিউনিটি কেমন থাকবে, নার্ভাস সিস্টেম কেমন থাকবে, আমাদের এন্ডোক্রিন সিস্টেম কেমন থাকবে, অর্থাৎ আমাদের গাট ব্রেন অ্যাক্সিস কতটা হেলদি থাকবে, এইটা ডিটারমাইন করে ওই তখন থেকে শুরু হওয়া ওই কোলেস্ট্রাম যে ঢুকলো থেকে আজ পর্যন্ত। আমি একটা বিশেষ বয়সে আপনাদের সাথে কথাবার্তা বলছি, আপনারা শুনছেন, আপনারা বিভিন্ন বিভিন্ন বয়সের পুরুষ এবং নারী, বিভিন্ন বয়সের অনেকে আছেন, তো তারা শুনছেন। আমাদের প্রত্যেকের ইন্টেস্টাইনের মধ্যে ওই তখন থেকে বন্ধু ব্যাকটেরিয়াগুলো আস্তে 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 নিজেরা কলোনি তৈরি করতে শুরু করেছে, ঘরবাড়ি তৈরি করে বসবাস করতে শুরু করলো। এবং একজন অ্যাডাল্ট হিউম্যান বিইং এ, এই যে আমি যে বড় হয়ে গেছি আর কি, একটা সময় তো ছোট ছিলাম, তো তখন যতটা দুষ্টুমি করতে পারতাম এখন তো একটু কম দুষ্টুমি করি। তো এই যে বিহেভিয়ারাল প্যাটার্নের চেঞ্জ হয়েছে, চিন্তার ফারাক হয়েছে। কিরকম চিন্তার ফারাক? ধরুন কম বয়সে, আমাদের বয়সে আমরা যখন, আমি একটা ফোন নিয়ে উত্তর দেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। নমস্কার, বলুন। একটু জোরে বলুন। হ্যাঁ বলুন। হ্যাঁ, মেয়ের কি আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একটু আপনার মোবাইলের কাছে মুখটা নিয়ে এসে কথা বলুন। ও, পড়াশোনায় মন বসছে না, ঠিক। আচ্ছা, কত বয়স? কত? আচ্ছা, আমি দুটো কথা বলি। হ্যাঁ, আপনি আপনার কন্যাকে কখনো কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছেন? ডাক্তারবাবু দেখেছেন? ডাক্তারবাবু দেখে কি বলেছেন? কিসের জন্য ওষুধ দিয়েছে? না, আপনি তো বললেন পড়াশোনায় মন বসছে না, তাহলে পড়াশোনায় মন বসাবার কোনো ওষুধ দিয়েছে? দিয়েছে? ও আচ্ছা, তো পৃথিবীতে বিরাট বড় উন্নতি হয়ে গেছে তো, পড়াশোনায় মন বসাবার ওষুধ বেরিয়ে গেছে। তাহলে ওটা তো আমি জানতাম না। তো যাই হোক, তাহলে এখন সেই ওষুধ খেয়ে পড়াশোনায় মন বসছে? হ্যাঁ, তাহলে ওষুধ খেয়ে এখন পড়াশোনায় মন বসছে? বসছে না। আচ্ছা, ঠিক ঠিক। আপনি লাইনে থাকুন, আমি আপনার প্রশ্নের জবাব দেবো। তার আগে দর্শক শ্রোতৃমণ্ডলী, আমি বলতে চাচ্ছিলাম, যখন আমি ছোট ছিলাম তখন আমার মাথায় কি চিন্তা ঘটতো আর এখন কি ধরনের চিন্তা ঘটে। এই যে আমরা বড় হচ্ছি, এভলিউশন হচ্ছে, আমাদের চিন্তা ধারা পরিবর্তন হচ্ছে। যখন ছোট ছিলাম স্বাভাবিক, মানে এই 14 বছর, 15 বছর, 16 বছর, সেই সময় তো মাথায়, মানে আই মাস্ট কনফেস যে ধর্মেন্দ্রর কোন ফিল্মটা রিলিজ হলো, জিতেন্দ্র কিরকম অভিনয় করছে, কিরকম নাচছে, অমিতাভ বচ্চন তারপরে আসলো, এই চিন্তা তো মাথায়। কিন্তু এখন ওইসব চিন্তা কি আছে? নেই তো, এখন অন্য অন্য চিন্তা। প্রত্যেক মানুষের এইরকম চিন্তার পরিবর্তন ঘটে। আপনার কন্যার ক্ষেত্রে প্রথমে বলে রাখি মশাই, যে সত্যি সত্যি পড়ায় মন বসে এরকম কোনো ওষুধ, এরকম করে কিরকম অন্য কোনো জিনিস, ওষুধ ছাড়াও অনেকে ডাক্তার ছাড়াও অন্য কিছু সব নানা রকম করেন, আমি কারোর বিরুদ্ধে কিছু বলবো না, তো আমার অভিজ্ঞতা এবং জ্ঞান থেকে বলে পড়াশোনায় মন বসাবার ওষুধ আমাদের অ্যালোপ্যাথিতে আবিষ্কার হয়নি। কেউ যদি বলে যে এটা পড়াশোনায় মন বসাবার ওষুধ, আমি অতি দুঃখের সাথে সেটা প্রত্যাখ্যান করব। এইখানে আজকে আমরা এই শ্রাবণ মাসের শেষে আছি আর কি। আর 40-42 দিন পরে আমাদের বাঙালিদের বিশাল উৎসব, এবং এই পড়াশোনায় মন বসাবার কথা শুনলেই সেই পুরনো একটি গানের
ছত্র মনে পড়ে, আপনারা শুনেছেন কি কি জানি না, যে নন্দীবাড়ির আটচালাতে কুমোর ঠাকুর গড়ে মন বসে কি আর, এক এককে এক, দুই এককে দুই, তাই না? শুনেছে? অর্থাৎ মন কিসে আকর্ষিত হয়, মন সেদিকে যাবে। ওষুধ দিয়ে আপনি মানুষকে, আমরা যেটা পারি ঘুম পাড়াতে পারি, মন এদিক ওদিক করতে পারি না এখনো পর্যন্ত। কিন্তু এমন কোনো কিছু টেকনিক আছে যা দিয়ে আমরা মানুষের স্মৃতি ভুলিয়ে দিতে পারি, স্মৃতি থাকবে না, কিন্তু সেটা অত্যন্ত। হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ, আমি সেই দিকে যাচ্ছি। এবার একটি 8 বছরের কন্যা, তার পড়ায় মন বসছে না, এই জিনিসটা যদি আমার কাছে কেউ নিয়ে আসে, আমি খালি একটা জিনিস পরীক্ষা করে দেখে নেব, সেইটাই আগে বলছি, কোনো রকম ওষুধ টষুধ দেওয়া না। একটা ব্যাপার হচ্ছে যে একটা বাচ্চা ছেলে বা মেয়ে জন্মাবার পর থেকে যখন বড় হয়, তখন বিশেষ বিশেষ কিছু মাইলস্টোনস অফ ডেভেলপমেন্টের মধ্যে যায়। এক একটা বয়সে একটু একটু করে ডেভেলপমেন্ট হয়, তো তা দেখতে হয় ডাক্তারদের যে সেইগুলো ঠিক আছে কিনা, মানে ওর কোনো স্পেশাল এবিলিটি যুক্ত চাইল্ড নয় তো, আমি অটিজমের কথা বলছি। আমাদের প্রথমে এইটা চিন্তা করতে হয় যে পেশেন্টটি অটিস্টিক নয় তো। অর্থাৎ এই ব্যাপারটা ক্লিয়ার না করে আমি ওষুধপত্র দিই, যেভাবেই ভাবি না কেন, চিন্তা যেভাবেই করি না কেন, আমি ভুল হব ডাক্তার হিসেবে। মূল ব্যাপারটা হচ্ছে পেশেন্টের স্পেশালি এবল চিলড্রেন কিনা, ওইটাকে আগে ঠিক করতে হয়। তো সেই জন্য বলছি, আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে আগে ওই ব্যাপারটা ক্লিয়ার করুন। এবং যদি আমাকে জিজ্ঞাসা করেন যে ডাক্তারবাবু এমন কোনো লক্ষণ আছে কিনা, বাবা মা একটু দেখেই বুঝতে পারবে, তাহলে যে জিনিসটা আমি প্রথম বলি খুব সোজা, সেটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট থাকা। ইংরেজি হয়ে গেল, বাংলায় হচ্ছে কি, এই ধরুন এখানে বাচ্চা বসে আছে, আপনি এখান থেকে ওকে বলেন এই এসো শোনো, সে কিন্তু ওই দিকে তাকিয়ে থাকছে, এই দিকে রেসপন্ড করছে না আপনাকে। এই এই যে প্রথম ব্যাপারটা দেখে মনে হবে যেন শুনছে। কি ব্যাপারটা? মাথা মাথা, ও হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, মাথা, ঠিকই বলেছেন। আসলে আইকিউ কথাটার ফুল ফর্ম হলো ইন্টেলিজেন্স কোশেন্ট, আইকিউ ইন্টেলিজেন্স কোশেন্ট। তো এর কথাটা মানে কার কতটা বুদ্ধিমত্তা আছে। দেখুন, এইটা নিয়ে আবার কেউ এরকম ভাববেন না যে প্রচুর বেশি আইকিউ মানে থাকা খুব বিরাট বিরাট ভালো, ওইসবের ব্যাপারে আমি যাচ্ছি না, কিন্তু আমি বেস লাইনের ব্যাপারটা বলছি। নর্মালি 102 থেকে 105, এই হ্যাঁ এরকম একটা আইকিউতে আমাদের যা হায়ার সেকেন্ডারি বলুন, হায়ার স্টাডিজ বলুন, একজন লোক চালিয়ে যেতে পারে। 100-র কম হলে যদি আইকিউ হয়, তাহলে সে যদি অনেক এফোর্টও দেয়, অনেকটা বেশি দূর এগোতে পারবে না, এটা কিন্তু পরিষ্কার। হ্যাঁ বলুন বলুন। আমি সেই জায়গাটা বলছি, অর্থাৎ আইকিউর ক্ষেত্রে, ইন্টেলিজেন্স কোশেন্টের ক্ষেত্রে আপনার নিজের খুব একটা কিছু করার নেই। অর্থাৎ আমি তাহলে কোনো লক্ষণ আছে কিনা, মানে ডাক্তারবাবুদের কাজ এটা, পেশেন্ট পার্টি করতে পারে না। এই ইভ্যালুয়েশনটা প্রথম দরকার। তারপরে এগুলো ঠিক আছে, তাহলে আইকিউ কি ঠিকঠাক আছে। এইবার আমি এখানে আমি বলছি যে এই যে ইন্টেলিজেন্স কোশেন্ট, এইটা কতটা বেশি কতটা কম, এটার উপরে না আমরা একটু ভাগ করে থাকি। এই যে ভাগটা, এইটা নিয়ে কথা, মানে কেন আমি এই কথাটা বলছি, সেখানেও একটা ফিলোসফিক্যাল ব্যাপার আছে। মানে ছোটবেলা থেকে পশ্চিমবঙ্গে বড় হয়ে এবং এইসব কলেজগুলোতে পড়ে না, আমাকে আমার মাথায় এরকম ঢুকিয়ে দেওয়া হয়েছিল, এবং ঠিক এটা প্রত্যেকের মাথায় ঢোকানো উচিত যে সব মানুষ সমান, গাহি সাম্যের গান ইত্যাদি ইত্যাদি, সব মানুষ সমান। কিন্তু যেই আইকিউ নিয়ে পড়তে যাচ্ছি, বা ধরুন রক্ত, যে সবার রক্ত সমান, আসলে তো সবার রক্ত সমান নয়, কারণ আমরা জানি ব্লাড গ্রুপ আলাদা আলাদা, একজনের রক্ত একজনকে দেওয়া যায় না। কিন্তু কেন জানি না ছোটবেলা থেকে
যে সব মানুষের রক্ত সমান, মানে আমরা শুনে আসছি। একটু কাইন্ডলি ভাববেন, সব মানুষ সমান নয়, রক্ত সবার সমান নয়, এমনকি আইকিউও সবার সমান নয়। বিভিন্ন রকম আইকিউ নিয়ে এক একজন এসছেন। এক্ষেত্রে গাহি সাম্যের গানের কোনো রকমের মানে আপনার ফিলোসফি চলবে না, আপনার যেটা ঠিক সেটাকে মানতে হবে। অর্থাৎ এই যে আইকিউর কথাটা বলছি, ইন্টেলিজেন্স কোশেন্ট এক একজনের এক এক রকম হয়। এবার তাহলে যেটা মিনিমাম দরকার আমি বললাম ওই 102 থেকে 105 মিনিমাম এইসব চলার জন্য। এবার 100 নিচে যদি হয়ে যায় তাহলে সে ওই ক্লাস 7-8 পর্যন্ত পড়াশোনা কোনো মতে করতে পারবে, হাতের কাজ করতে পারবে, কিন্তু ভালো কগনিটিভ ফাংশন, মানে এই কথাটা শক্ত কথা, সোজা কথা হচ্ছে বুদ্ধির কাজ করতে গিয়ে তার অসুবিধা হবে, সাধারণ অঙ্ক সমাধান করতে মাথায় তার অসুবিধা হবে। 100 কম। এবার 100 কম থেকে 90 পর্যন্ত সে কোনো মতে কাজকর্ম করতেও পারে। এবার 90 কম গেলে এগুলোকে আমরা আবার ভাগ করি আর কি। 100 কমে গেলেই সেটাকে আমরা মোড়ন বলি, MORON, মোড়ন বলি। আর 90 কম গেলে, এই কথাটা মাফ করবেন, পড়তে হয়েছে বলে বলতে হয়, তাদের ইডিয়েট বলি, IDOT, মানে ইডিয়েট বলি। তো এর মানে এটা কোনো মানুষকে ছোট বড় করা নয়, মানে এগুলোকে এখনকার দিনে আমরা বলি স্পেশালি এবেলড চিলড্রেন। তাদের হয়তো অন্যদিকে আরো অনেক বেশি এবিলিটি আছে। তো যেভাবে তারা তৈরি হয়েছে, যেভাবে ব্রেনের ডেভেলপমেন্ট হয়েছে তার ভিত্তিতে বলছি। তো সেই জন্য যদি ডাক্তারবাবু যিনি দেখছেন তিনি এই ইভ্যালুয়েশনটা না করতে পারেন, ওই আপনি বললেন যে তার যাতে মনোযোগ থাকে, পড়াশোনায় ভালো হয়, ওই জন্য ওষুধ দিয়েছেন, এইগুলো এটা শুনতে একটু অস্বস্তি লাগে। তো কাইন্ডলি এই যে আমি পরপর স্টেপ বললাম এর মধ্যে দিয়ে আপনার কন্যাকে যেতে হবে। যখন কোনো ডাক্তারবাবু তাকে দেখবেন তখন তাহলে একে অস্বার্থক করলে, মানে একদম ছোট্ট করে বললে কি হয়, ডাক্তারবাবুর কাছে বাচ্চাকে নিয়ে আসলো যে ডাক্তারবাবু এ পড়ায় মন বসে না। ডাক্তারবাবু তখন দেখছেন কি যে এর অটিজমের কোনো চান্স নেই, তো অ্যাটেনশন ডেফিসিট আমি বললাম যেটা থেকে শুরু, পরীক্ষা টরীক্ষা করে দেখলেন যে না কোনো অটিজম টটিজম নেই, সব পেশেন্ট ঠিক আছে। তারপর ওনার আইকিউ টেস্ট, ইন্টেলিজেন্স কোশেন্ট নির্ণয় করা, অর্থাৎ আইকিউ ওয়াইজ মোটামুটি কিরকম আইকিউর মধ্যে আছে এই ছেলে মেয়েটা, সেইটা নির্ণয় করলে তখন উনি বুঝতে পারবেন যে এ কত দূর পর্যন্ত পড়াশোনা বা অন্যদিকে কি করতে পারে না করতে পারে। এইসব দিক হয়ে গেল। আমি আইকিউ এর ওপরের দিকটা নিয়ে কথা বলছি না, 110-এর ওপরে গেলে যাদের বেশি তারা আরো কি করতে না করতে পারে, ওইগুলো খুব থিওরিটিক্যাল আলোচনা করতে চাই না এখানে। আমি খালি মানুষকে ইনফরমেশন দেওয়ার জন্য ব্যাপারটুকুনো বললাম। শেষ কথা এখানে আসে, তাহলে ডাক্তারবাবু এই 2024 সালে আইকিউ বাড়ানোর কোনো ওষুধ আছে কি? না, একদম ঠিক, আমার জানা নেই আইকিউ বাড়ানোর ওষুধ। তাহলে কি করণীয়? করণীয় হলো দুটি, এটা কিন্তু খুব ঠান্ডা মাথায় চিন্তা করবেন। আইকিউ কারুর কম আছে এর মানে এই নয় যে মায়ের পেটে যখন একটা ফিটাস বড় হচ্ছে তখনই তার আইকিউ কম, সেটা হলেও পারে। বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা জন্মানোর সময় কোনো অসুবিধে হলে, অর্থাৎ সেই সময় যদি ব্রেনে অক্সিজেন কম যায় কোনো কারণে, বিভিন্ন কারণে, আগেকার দিনে হাই ফরসেপ ডেলিভারি বলে একটা ডেলিভারি হতো, সেই ফরসেপ ডেলিভারি কারণে অন্য অন্য বিভিন্ন কারণে কিন্তু মানে এমনভাবে ব্রেন ড্যামেজ হতো যে বাচ্চা হওয়ার পরে কিচ্ছু বোঝা যেত না, তারপরে তার সেই প্রবলেমগুলো দেখা যেত। এইটা একটা দিক আছে। এবার আইকিউর সাথে কিন্তু পেটের সম্পর্ক আছে। মানে আপনারা সবাই শুনছেন এবং ভাবছেন ডাক্তারবাবু পেটের ডাক্তারবাবু বলে যাই বলে না কেন তার সাথেই পেটের সম্পর্ক নিয়ে আছে। মানে হার্টের সাথেও পেটের সম্পর্ক, নার্ভের সাথেও পেটের সম্পর্ক, এন্ডোক্রিনের সাথে পেটের সম্পর্ক, ইমিউনিটির সাথে পেটের সম্পর্ক, এখন আইকিউর সাথেও পেটের সম্পর্ক আছে। আমি সেই আলোচনায় যাব। তাহলে আপনাকে আমি যে বক্তব্য বললাম এর পরিপ্রেক্ষিতে আপনার আর কোনো প্রশ্ন আছে? আপনি আপনার ডাক্তারবাবুর সাথে এই ব্যাপারগুলো নিয়ে পরামর্শ করুন, আমার হেল্পলাইন রইল। যদি মনে হয় এর পরে কোনো প্রশ্ন আছে বা বাচ্চার, হ্যাঁ আপনি চাইলে হেল্পলাইনে পরে ফোন করতে পারেন। যদি আপনার ডাক্তারবাবুর সাথে কথা বলার পর আপনার কোনো প্রশ্ন থাকে বা বাচ্চার ফার্দার ইমপ্রুভমেন্টের ব্যাপারে আপনার মনে হয় যে আরো কোনো কিছু আপনি করবেন, আপনি চাইলে হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, আমি বন্ধ করছি লাইন। ধন্যবাদ।
দেখুন, উনি ফোন করবার আগে না আমি ওই আমাদের গাটের মধ্যে, ইন্টেস্টাইনের মধ্যে বন্ধু ব্যাকটেরিয়া কি করে ঢুকলো, কি করে কলোনি করলো, ঘরবাড়ি তৈরি করে বসবাস করতে শুরু করলো, বাড়তে শুরু করলো, এইটা যখন বলছিলাম তখন উনি ফোন করেছিলেন। এবং ওনার ফোনের শেষে আমি বললাম যে আইকিউর সাথেও কিন্তু এই ব্যাকটেরিয়ার সম্পর্ক আছে, পেটের সম্পর্ক আছে, মানে ওই ব্যাকটেরিয়াগুলোর সম্পর্ক আছে। কি রকম একটু আমি বোঝাই। আমি বললাম না যে আমাদের ইমিউনিটির সাথেও সম্পর্ক, অনেক রোগের সাথে সম্পর্ক, নার্ভের রোগের সাথে সম্পর্ক, এন্ডোক্রিন রোগ যেমন ডায়াবেটিস মেলিটাস, হাইপোথাইরয়েডিজম, এরকম নানা রকম রোগের সাথে সম্পর্ক। সেটা কি সম্পর্ক, কিভাবে সেটা কাজ করে, সেটা একটুখানি জাস্ট ছোট্ট করে বোঝাবার চেষ্টা করি, পরে এটাকে আমি আরো ইলাবোরেটলি বলবো। দেখুন, এই যে ব্যাকটেরিয়াগুলো এই আমার ইন্টেস্টাইনের মধ্যে বা যে কোনো অ্যাডাল্ট ভদ্রলোক ভদ্রমহিলার ইন্টেস্টাইনের মধ্যে এই যে ব্যাকটেরিয়া আছে, যদি কেউ বলে যে কটা আছে, একটা, দুটো, তিনটে, চারটে, সাতটা, আটটা, 10, 500, লাখ, কোটি, হ্যাঁ, উত্তরটা হচ্ছে কয়েক 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 কোটি। 1, 2, 3, 4 করে গোনা সম্ভব না, কোটি 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 কোটি, অসংখ্য। তবে একরকম ভাবে আমরা মাপি, সেটা হচ্ছে ওজন। ওই সূক্ষ্ম ব্যাকটেরিয়া আমাদের ইন্টেস্টাইনে অন্তত 2 কেজি ওজনের আছে, অন্তত 2 কেজি, বেশি বই কম নয়। আপনি চিন্তা করতে পারেন যে একটা ব্যাকটেরিয়ার ওজন প্রায় কিচ্ছু না, মানে নিশ্চিতও আসবে না, কিন্তু সব মিলিয়ে 2 কেজির ওপরে ব্যাকটেরিয়া আছে। এবং এই ব্যাকটেরিয়াগুলো একদম এসেনশিয়াল, অর্থাৎ আপনাকে ভালো রাখার জন্য, আপনার প্রয়োজনীয় ভিটামিনস অ্যানালিসিস তৈরি করার জন্য, অ্যানালাইজ করার জন্য, সেই ভিটামিনগুলো যাতে আপনার দেহ পায়। একটু উদাহরণ দিলে বোধহয় ভালো হবে। আমি 2টো উদাহরণ দিচ্ছি, অনেক আছে। তার মধ্যে একটা হচ্ছে ভিটামিন B12, যা অঙ্গাগ্নিভাবে আপনার খাবার হজমের সাথে জড়িত মশাই। ব্যাকটেরিয়াগুলো ঠিকমতো কাজ না করলে কাঁচকলা গন্ডগোল হয়ে যাবে। আর একটা হচ্ছে ভিটামিন ডি, আপনার হার্ট ভালো রাখার জন্য। এতদিনে বোধহয় আপনারা জেনে গেছেন যে কন্টিনিউয়াসলি যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকে এবং এই ব্যাকটেরিয়াগুলো যদি দুর্বল হয়ে যায়, তাহলে আপনার দেহের মধ্যে একটা ইনফ্ল্যামেটরি প্রসেস, যার বাংলা হলো একটা প্রদাহ চলতে থাকে। মানে এমন একটা ঘটনা ঘটতে থাকে যাতে খুব আস্তে আস্তে স্লোলি আপনার হার্ট, আপনার প্যানক্রিয়াস ড্যামেজ হতে থাকে। আপনি বুঝতে পারবেন না। ফোন নিয়ে কথা বলবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি। হ্যাঁ, কে কথা বলছেন, কোত্থেকে বলছেন? আমার কথা কি শোনা যায়? হ্যাঁ বলুন, আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যাঁ মিস্টার মন্ডল, বাদল বাবু, নবদ্বীপ থেকে বলুন। আপনার যদি কোন প্রশ্ন। বেশ বেশ, হ্যাঁ 62 আমি লিখে নিয়েছি। আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন। এটা তো আপনার অসুবিধার কথা বললেন। এই অসুবিধা থেকে কোনো বিশেষ প্রশ্ন আছে তো বলুন, উত্তর দেবো। একটা বললেন ঘুম হয় না, মাথা যন্ত্রণা, পায়খানা হয় না। হ্যাঁ হ্যাঁ, এই 3টে মাথায় ঢুকে গেছে আমার। হ্যাঁ, তো এর পরিপ্রেক্ষিতে আপনার প্রশ্নটা কি? কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, এটা তো অসুবিধে বলছেন, মাথা যন্ত্রণা আছে, তার পরিপ্রেক্ষিতে আপনার জিজ্ঞাস্য কি? আপনি কি জানতে চাইছেন বা কি প্রশ্ন করতে চাইছেন, যাতে আমি। ও হ্যাঁ, ঠিক ঠিক, এবার প্রশ্নটা বুঝতে পেরেছি। তা আমি প্রথমে মাথার যন্ত্রণার কথা বলি।
মাথার যন্ত্রণার প্রতিকার কি? মাথার হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ হ্যাঁ, ওই তো মাথার যন্ত্রণা, ঘুম হয় না, পায়খানা হয় না, এই তো ঠিক। তাহলে ওজন বেড়ে যাচ্ছে, এর প্রতিকার কি জানতে চাইছেন তো? আমি ডক্টর কনিষ্ঠ সরকার কলকাতা থেকে কথা বলছি, এবং আমি চাই না যে আপনি আপনার কৃষ্ণনগরে বাড়ি তো? ওই হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, আপনি মানে অত্যন্ত পূর্ণ মানে তীর্থতে থেকে কথা বলছেন, নবদ্বীপ ধামে আপনার বাড়ি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি চাইবো না যে আপনাকে কষ্ট করে ওই নবদ্বীপ ধাম থেকে কলকাতায় আসতে হোক। আমার কাছে একটা ছোট্ট ইনফরমেশন আছে, এটা ঠিক কিনা আগে বলুন। নবদ্বীপ ধামে ইসকন কর্তৃপক্ষ একটা বড় হাসপাতাল করছেন, এটা কি আমি ঠিক শুনেছি না ভুল? ওখানে একটা হাসপাতাল হাসপাতাল করেছে না ইসকন? হ্যাঁ হ্যাঁ, ও আপনি একটু খোঁজ নিন, ইসকনের মন্দিরে একটু যোগাযোগ করুন, ওটা একটা হাসপাতাল করছে তো ওখানে। না না, কৃষ্ণনগরে না, আমি ওই গল্পটা আমি জানি, একদম ঠিক বলেছেন। ওটা মানে ভেরি পুয়ার ইনফ্রাস্ট্রাকচার, ওখানকার কথা বলছি না, কিন্তু একটা আধুনিক হাসপাতাল, কম বেডের, মানে প্রথমে ওটা শুরু করছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা না না, আয়ুর্বেদিকের কথা বলছি না, আমি অ্যালোপ্যাথিকের কথা বলছি। আপনি তাহলে একটা কাজ, আচ্ছা আপনি, আচ্ছা তাহলে আপনি আপনার যে ডাক্তারবাবু আছেন তার সাথে এটা নিয়ে পরামর্শ এইভাবে করতে হবে, প্রথমে কারণ নির্ণয় করতে হবে কেন মাথার যন্ত্রণা করছে। সেক্ষেত্রে ডাক্তারবাবু মাথার যন্ত্রণার কারণ কি বলেছেন আপনার? না, আপনি কখনো জিজ্ঞাসা করেননি? না না, এত কিছু করার কোনো প্রয়োজন নেই। আপনার ডাক্তারবাবুর ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টটা কি আপনি সেটা আগে জিজ্ঞেস করুন, ডাক্তারবাবুকে জিজ্ঞেস করুন, ডাক্তারবাবু আপনার কি মত, আমার কি হয়েছে। আপনাকে একটা কথা বলি, এই রোগটা পুরোপুরি সেরে যাবে, কিন্তু আপনার আর পরীক্ষা নিরীক্ষা করার দরকার নেই, ডাক্তারবাবুর ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের উপর নির্ভর করতে হবে। এবং যদি দেখা যায় ওখানে সারছে না, আমার হেল্পলাইন রইল, আপনি হেল্পলাইনে ফোন করুন। আপনি বোধহয় এখানে না এসেই রেমেডি পেতে পারেন। এখানে আমি চেষ্টা করব, যেহেতু আপনার সমস্ত ইনভেস্টিগেশন হয়ে গেছে, আপনি আমার হেল্পলাইন যাচ্ছে, হেল্পলাইনে পরে ফোন করুন, আমি চেষ্টা করব আপনার যে প্রবলেমটা যাতে সলভ হয় সেরকম ভাবে এগোবার জন্য। হ্যাঁ হেল্পলাইন, এখন নয়, এখন নয়, আপনি আগামীকাল বাদ দিয়ে সোমবার দিন করুন, সোমবার। ঠিক আছে, আমি লাইন দিচ্ছি। আপনি এটা ইউটিউবে যাবে একটু পরেই, আপনার মোবাইলে পাবেন, মোবাইলে ইউটিউব খুলুন, ডাক্তার কনিষ্ঠ সরকার লিখলে এই প্রোগ্রামটা আবার দেখতে পাবেন। হ্যাঁ অবশ্যই নিয়ে রাখুন, ধন্যবাদ। আমি তাহলে লাইন বিচ্ছিন্ন করছি আপনার পারমিশন নিয়ে। আমার অতি প্রিয় দর্শক শ্রোতী মণ্ডলী, আমাকে ওদিক থেকে দেখানো হচ্ছে ছেলেটি নতুন যে আছে, সে বারবার করে এরকম এরকম করে দেখাচ্ছে যে সময় খুব কম। সত্যি পৃথিবীতে মানে এখন ফিলোসফিক্যালি চিন্তা করতে পারলে, যবে থেকে জন্মেছিলাম তখন মনে করেছিলাম যে সারা পৃথিবীতে কত কিছু করার, কত সময়, যত দিন যায় না মানুষ তখন বুঝতে পারে যে আসলে এই ভবলীলা, পৃথিবীতে মানুষ যতদিন আছে সময়টা সত্যি সত্যি কম। এই কম সময়ে যতটা নিজেকে ভালো রাখা, আপনার চারপাশের পরিবারকে ভালো রাখা, আপনার পাড়া, আপনার মহল্লা, আপনার দেশ, আপনার পৃথিবী যতটা বেশি ভালো রাখতে পারবেন আপনি ততটা ভালো থাকবেন। সবাই মিলে এই প্রচেষ্টা কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি এর ওপর আমাদের ভালো থাকার আসল চাবিকাঠি নির্ভর করছে। আর এরকমভাবে অনেকে চিন্তা করেন যে আমি ভালো থাকবো
যদি ও অত বেশি ভালো না থাকে। এই চিন্তাটা যদি আপনি তলিয়ে ভাবেন না, দেখবেন যে নিজের ক্ষতি হচ্ছে। চারপাশটা যত ভালো থাকবে আপনিও ততটাই ভালো থাকবেন। আমি এবার এই যে আমাদের গাট ব্রেন অ্যাক্সিস নিয়ে কথা বলছিলাম একটু আগে, বাচ্চার ডেভেলপমেন্টাল মাইলস্টোন নিয়ে কথা বললাম। এই ভদ্রলোকের এই বয়সের প্রচুর মানুষ এরম ভোগেন, যে কনস্টিপেশন, মাথার যন্ত্রণা, ঘুম হচ্ছে না, মোটা হয়ে যাচ্ছি, এবং সমস্ত রকম পরীক্ষা করেছি। ইনি তো সিটি থেকে এমআরআই থেকে সমস্ত কিছু করে বসে আছেন এবং কোনো সমাধান হচ্ছে না। এগুলোর প্রত্যেকটা সঠিক চিকিৎসায় পুরোপুরি ভালো হয়ে যায়। আমাকে বলা হচ্ছে আমার হাতে আর 4 মিনিট সময় আছে। 4 মিনিট তো, আচ্ছা 4 মিনিট নয়, আচ্ছা 2 মিনিট, আমি আরো 1 মিনিট একটু নিয়ে বলবো, 3 মিনিট। দেখুন, এই যে কথাটা এখন বলছি এটা আগামী দিন এর পরের ধাপে বলবো, এইটা একটু মন দিয়ে শুনবেন, 2 মিনিটের মধ্যে শেষ করে দেবো। সেটা হচ্ছে এই যে আমাদের ব্যাকটেরিয়াগুলো আছে না, আমি একটু আগে বললাম যে হার্টের জন্য ভিটামিন ডি এর কথা বললাম, পেটের হজমের জন্য ভিটামিন B12 এর কথা বললাম। এই সবগুলো এই ব্যাকটেরিয়া ঠিক মতো কাজ না করলে আপনার অন্য কোনোভাবে আপনি পান না। যারা যারা শুনছেন তারা মনে এই চিন্তা করছেন, দূর ডাক্তারবাবু কি বলছেন, ভিটামিন ডি এর এত ওষুধ পাওয়া যায়, ভিটামিন B12 তো ইঞ্জেকশন ক্যাপসুল চার্জের মুড়ি মুড়কির মতো বিক্রি হয়, তা ব্যাকটেরিয়া নাই করলো, আমরা খেয়ে দিয়ে কাজ চালাবো। উত্তরটা হলো একটা বিগ ক্রস, একদম না। আপনি যখন খেয়ে দিয়ে কাজ চালাবেন বলছেন মশাই, ব্যাপারটা যাচ্ছে আপনার ওই গাটের মধ্যে। ব্যাকটেরিয়া যদি ঠিকঠাক না থাকে রক্তে ওই জিনিসটা ঠিক মতো ভাবে পৌঁছবে না। যারা বেসিক লেভেলের পড়াশোনা করেছো তাদের জন্য বা করেছেন তাদের জন্য জানাই, এই ভিটামিন B12 বা ভিটামিন ডি কে আমরা ভাবি যে ওটা একটা সিঙ্গেল এন্টিটি। ব্যাপারটা কিন্তু তা নয়, এর বিভিন্ন বিভিন্ন ফর্ম আছে। ও বিভিন্ন রকম ভাবে ভোল পাল্টে মানে আমাদের কাজে সাহায্য করে। এই যে ভোলটা পাল্টাবার জন্য ওকে ব্যাকটেরিয়াল, আমাদের যে এই বন্ধু ব্যাকটেরিয়াগুলো কাজের দরকার আছে। এবার আমাকে যদি, যেহেতু কম সময় আছে, ওই একটা কথা না বলে দিলে নয়, যদি বলা যায় এই ব্যাকটেরিয়াগুলোর বন্ধুকে আর ব্যাকটেরিয়াগুলোর শত্রুকে, এই ব্যাকটেরিয়াগুলোর বন্ধু হচ্ছে মূলত আপনি যে ধরনের নর্মাল খাবার দাবার, যেগুলো ইনফেক্টেড খাবার নয়, সেরম খাবার খেয়ে আসছেন এবং যেটাতে আপনি অভ্যস্ত। যেমন ব্যাকটেরিয়ার পক্ষে খুব ভালো একটা জিনিস হলো নানা রকমের দই, ফ্রেশ ফুড। খাবার বা জল থেকে কোনো রকম ইনফেকশন হবে না। ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি বা হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হবে না, অথবা জলের মধ্যে হেভি মেটাল হবে না। এগুলো প্রত্যেকটা ক্ষতি করে, কিন্তু এর থেকেও বেশি কি ক্ষতি করে জানেন? স্ট্রেস। স্ট্রেস মানে, হ্যাঁ আমি আর 1 মিনিট সময় নেব। স্ট্রেস মানে কোনো ব্যাপারে খুব রেগে যাওয়া, খুব চাপের মধ্যে থাকা, খুব রেগে যাওয়া, খুব হিংসা করা, খুব দুঃখ। ইংলিশে একটা কথা আছে, আমরা বলি হি ইজ এ হ্যাপি গো ল্যাকি চাপ, মানে আরামে আনন্দে থাকা লোক। শ্রীরামকৃষ্ণদেবকে কোট করলে, মা রসে বসে রাখিস। এই কথাগুলো শুনে মনে হয় না খুব ছোট্ট ছোট্ট কথা, ইমপ্লিকেশন দারুণ। অর্থাৎ স্ট্রেস যদি বাড়ে আপনার কর্টিসল সিক্রিশন বাড়বে, কর্টিসল সিক্রিশন বাড়লে পুরো অ্যাক্সিসটা আপসেট হবে, আপনার ব্যাকটেরিয়া ক্ষতিগ্রস্ত হবে। এর পরের কথা পরের দিন আমাকে এরকম করে দেখানো হচ্ছে যে 1 সেকেন্ড সময় নেই। আগামী দিন ফিরে আসবো, এই ব্যাকটেরিয়ার গল্প করব, কি করে আরো ভালো থাকা যায়, সবাই মিলে সেদিকে এগোবো। ধন্যবাদ, নমস্কার নেবেন।